অনগ্রসর শ্রেণী সংক্রান্ত 2012 সালের বিধি কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে। তারপর থেকে বিতর্ক তুঙ্গে, সরগরম রাজনীতির ময়দান। 2012 সালে তৎকালীন অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের মন্ত্রী উপেন বিশ্বাস তিনি আমাদের সঙ্গে রয়েছেন। এই বিতর্ক নিয়ে তার কি মতামত সে বিষয়ে কথা বলবো। বিধি বাতিল হয়ে গেল। বিধি বাতিল হওয়ার ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট বলছে যে নিয়ম মেনে জাতিগত সমীক্ষা হয়নি, খসড়ার যে তালিকা সে তালিকার ওপরে শুনানি হয়নি, এমনকি কোন রিপোর্টের ভিত্তিতে এই তালিকা সে বিষয়ে স্পষ্ট করা হয়নি, নিয়ম মানা হয়নি। আমি আমি বলবো কি যে মহামান্য আদালত যে আদেশ বা ভার্ডিক্ট বা যা দিয়েছেন আমাদের সেটা মানতে হবে, কিন্তু তার মানে এই না যে আমাকে বা যে কোনো লোককে তাকে একমত হতে হবে। মহামান্য আদালতের আইন মানতে হবে, সে আপনি সরকার থাকেন, আপনি মুখ্যমন্ত্রী থাকেন, না থাকেন, সাধারণ মানুষ হন, আপনাকে মানতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানবেন না, সেটা সেটা মমতার ব্যাপার আছে, এটা আমারও কথা না, কিন্তু আমি একমত নই এবং আমি সমালোচনা করার অধিকার আমার আছে, সেটাও আইনত অধিকার কিন্তু আমার আছে। এবং এটাও তো অনেক সময় বলে, সুপ্রিম কোর্ট বলে যে এই যে হাইকোর্ট যে রায়টা দিয়েছেন এটা ঠিক না। আমরা যখন এই আইনটা করি, আমি কিন্তু এখন আমার পজিশন হচ্ছে, ধরে নিন যে উপেন বিশ্বাস ওই সময়ে, আমরা পিছনে ফিরে যাই, যে 2011 থেকে 2015 পর্যন্ত যে সময়টা, সেইটা হচ্ছে আমি অনগ্রসর কল্যাণ বিভাগের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের আমি মন্ত্রী। মানে ধরুন আমি এখনও মন্ত্রী আছি, তাহলে আমরা কিভাবে এই আইনটা করেছিলাম এইটা আমি সাধারণ মানুষের কাছে বলতে চাই, যেটা আমি কোনো দিনও বলিনি। যে প্রথমেই হলো, আমরা যখন এই গভর্নমেন্ট আমাকে মন্ত্রী করা হলো, তখন যেহেতু মমতাকে আমি বোনের মতো দেখি, আমাকে উপেনদাই চিরকল বলে। এই আজকে আমি নিজেও দেখলাম যে উপেন বিশ্বাস বলেছে, তো আমি আপনাদের মাধ্যমে বলছি যে মমতা, এটা আমার কাছে একটু আঘাত লেগেছে। তুমি চিরকাল আমাকে উপেন্দা বলেছ, কিন্তু আজকে উপেন বিশ্বাস বললে, এখন আমি একদিকে এক মেরুতে এখন আছি, তুমি আর এক মেরুতে আছো, তো হবে। যখন উনি আমাকে বললেন যে একটা আইন করতে হবে, সেইখানে যারা যারা অনগ্রসর, তারা মুসলমানও থাকতে পারে, এও থাকতে পারে, করতে হবে, তো উনি খুব তাড়া দিচ্ছিলেন। আমি তখন দেখলাম যে এই তাড়াতাড়ি তো এমনিতে আপনারা জানেন মমতা একটু হড়বড় করার লোক, খুব তাড়াতাড়ি কিছু করতে চায়, এখন যদি অর্ডার দেয় এখনই করতে হবে। তো আমি তখন দেখলাম যে এইটা তো কী করে ওকে সামলাই, তখন আমি একটা চক্রান্ত করলাম। সেটা হচ্ছে চিফ সেক্রেটারি কে আমি বললাম কি, চিফ সেক্রেটারিকে বললাম, ও আবার চিফ সেক্রেটারি মানে ক্যাবিনেট সেক্রেটারি। তাহলে আমি তো আপনার সঙ্গে তো প্রত্যেক দিন দেখা হয়, তো আপনিও একজন এখনও আইএএস অফিসার, আমিও একজন আইপিএস অফিসার ছিলাম, তো এই হড়বড়ি করে করা যাবে না। তো আপনি সামলে বলবেন কি ডক্টর বিশ্বাস নিয়ে তদন্ত, মানে এই নিয়ে গবেষণা করছে, ঠিক মতো করে করা হবে। এই আস্তে আস্তে আমি 2012 অনেক দিক গড়িয়ে নিলাম। এইবার হচ্ছে কি, নিয়ম কি, যে ডিপার্টমেন্ট আইনটা করবে তাকে প্রথম প্রস্তাব দিতে হবে। তখন আমি মন্ত্রী, তাহলে আমার ডিপার্টমেন্ট পানিটা নিয়ে দিয়ে আমার কাছে নিয়ে আসলো, তখন আমি সন্তুষ্ট। তখন আমি ওটাকে পাঠালাম আইন বিভাগে। প্রথম এটা কিন্তু আইনের ক্লিয়ারেন্স চাই, তারপরে বিভিন্ন এসসিএস মানে আরও বিভাগ আছে তাদের, তারপরে অবশ্য কনস্টিটিউশন একটা বিভাগ আছে, সেখানে পাঠাতে হবে। সব কিছু করার পরে এটা আবার মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে। মুখ্যমন্ত্রী বলে হ্যাঁ প্রপোজাল দেওয়া যায়। এবার ফিরে আসলো আবার কাগজটা আমার কাছে, মানে ওই ডিপার্টমেন্টের মন্ত্রীর কাছে। মন্ত্রী এবার পাঠিয়ে দিল কোথায়, ক্যাবিনেটের কাছে। সেখানে ক্যাবিনেট সেক্রেটারি হচ্ছে চিফ সেক্রেটারি, সেই কাগজগুলো বানায় আর কি, মানে এগুলো গেলো টেলো সব ঠিকঠাক করে ও বানায়, এবং সেই ক্যাবিনেটে তখন স্বীকৃত হয় বা স্বীকৃত হয় না। তো এই ক্ষেত্রে সবাই স্বীকৃত। এইবারে আমাকে যাইতে হবে, এটা হয়ে যাওয়ার পরে আইন অনুযায়ী, এই যে বেআইনি না, আইন অনুযায়ী কী করতে হবে, আমাকে যেতে হবে বিধানসভাতে।
সেইটাই হচ্ছে সবচেয়ে বড় আইন, মানে জায়গা আমাদের গণতন্ত্রে, সেইটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা, সেই মন্দিরটাই সবচেয়ে বড়। তো সেখানে গেলাম, মানে এখানে বিল বলা হয়, এইখানে বিল ফেলানো হলো। তার প্রথমেই আমাকে মুভ করতে হবে, তার নিয়ে তর্ক বিতর্ক হবে, তর্ক হয়ে যাওয়ার, এবং বিলের উপর আলোচনা যেটা বলে, অনেক আলোচনা হবে, এবং বিশেষ করে যারা বিপক্ষ আছেন তারাই কিন্তু বেশি তাদের সময় দিতে হবে। তারা যখন পুরোপুরি হয়ে গেল তারপরে মন্ত্রী এই উত্তর দিতে হবে, যে পয়েন্ট উঠেছে সেটা করা হলো। এবং আমি শুনলাম যে আমি বলবো কি, এক আধজন একটু মানে একটু এদিক সেদিক করেছে, এমনকি যারা মানে যারা বিরোধী পক্ষ তারাও এটা সমর্থন করেছে, কিন্তু দুই একজনের মধ্যে একটু দ্বিধা ছিল। কিন্তু তারা বলছে আমরা তো একটা আইন করেছিলাম, কিন্তু তখনও কিন্তু সেই আইনটা পড়েই রয়েছে, আগের যেটা ওরা গভর্নমেন্ট করেছিল সে আইন কিন্তু গভর্নর স্ট্যাম্প দেয়নি। তো সেখান থেকে পাশ হয়ে গেল, তারপরে গভর্নরের কাছে গেল, গভর্নরও বেশ কিছুদিন দেরি করছে, 1 মাস 2 মাস। আমি ভাবলাম যে এটাও কি আগের বারের মতো এটাও কি গেল কি না। তখন উনি ডাকলেন, আবার আমাদের ডিপার্টমেন্ট থেকে সব পাঠানো হলো, সেখানে গিয়ে শেষ পর্যন্ত উনি এটা অনুমোদন করলেন। অনুমোদন করার পরেই হচ্ছে আইনটা গেজেট নোটিফিকেশন হয়। এই যে জিনিসটা আপনি দেখছেন, এই দেখুন ক্লিয়ার লেখা রয়েছে, গেজেট নোটিফিকেশন হচ্ছে, এবং বলা আছে যে গভর্নর সায় দিয়েছেন, এবং তার পেছনে এইখানে গভর্নরের দেখুন, গভর্নরের নাম। এই নিয়ে তো আদালতের পর্যবেক্ষণ হচ্ছে যে কোনো জাতিগত সমীক্ষা হয়নি নিয়ম মেনে, খসড়া তালিকার উপরে শুনানি হয়নি। এই যে আইনটা করব তার জন্য আমি শুনানি কি করব, মুশকিল। একটা সরকার যখন আইন করে সেটা সার্ভে টার্ভে করে নিজের মতো করে নিয়ে তারপরে আইন করার পরে সে তো স্ক্রুটিনি হচ্ছে। আমি তো বিধানসভাতে গিয়েছি, তারপরে গভর্নর রয়েছেন, উনি যদি দেখতেন ওই আগেরবারের মতো, সেটা তো উনি ফেলে দিয়েছেন। তো আমি তো আগে বলবো, এইবারে আমি আর একটু বলি, যখন বুদ্ধ ভট্টাচার্য ওই কাগজটা সমীক্ষা করিয়েছিলেন নতুন করে, নাকি সমীক্ষা আগে থেকে ছিল? সমীক্ষা তো রয়েছে, আরও আমরাও করেছি। ওই যে বললাম 3টে ক্রাইটেরিয়া, এখন কিভাবে হয় সেটা একটু পরে আসছে, 3টে ক্রাইটেরিয়ার মধ্যে পরে আসবো, আগে বুদ্ধ ভট্টাচার্যকে ধরি। যে উনি একেবারে লিখিতভাবে বলেছেন আমি মুসলমানদের রিজার্ভেশন দিচ্ছি, তারপর বলে এতগুলো হয়েছে আরও দিতে হবে। এটা কিন্তু সংবিধান বিরোধী। সংবিধানে কোথাও নাই যে জাতের ভিত্তিতে, হিন্দু মুসলমানের ভিত্তিতে মানে তাকে রিজার্ভেশন দেওয়া হবে, তিনি সে মানে ব্যাকওয়ার্ড হোক আর যাই হোক, জাতের ভিত্তিতে হবে না। এবং আমি স্যালুট আমাদের প্রধানমন্ত্রী, উনিও তাই বলেছেন যে আমি জাতের ভিত্তিতে আমি এই রিজার্ভেশন করতে দেব না। মানে এবারের লোকসভা নির্বাচনে যদি কাউকে দায় করতে হয়, কাঠগড়ায় যদি কেউ দায় হয়, তাহলে যিনি এখন শুয়ে আছেন, কথাবার্তা বেশি বলতে পারেন না, আনফর্চুনেটলি দায়ী তিনি, তার সরকার। এইবার হচ্ছে যে প্রসঙ্গটা আসছে, এবারের লোকসভা নির্বাচনে জাতির ভিত্তিতে সংরক্ষণ নিয়ে একটা তরজা চলছে। প্রধানমন্ত্রী বলছেন কংগ্রেস ক্ষমতায় এলে আর তফসিলি জাতি উপজাতি যাদের সংরক্ষণ আছেন তাদের তালিকা থেকে সরিয়ে সেখানে মুসলিমদেরকে সংরক্ষণ বেশি দেওয়া হবে। ঠিক সেই সময় কলকাতা হাইকোর্টের যে রায় 2012 সালের এই যে ওবিসি বিধি যেটা বাতিল হয়ে গেল, এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামটা গ্রুপ এ বা গ্রুপ বি যে তালিকায় আমরা দেখি, সেখানে ম্যাক্সিমামটাই হচ্ছে মুসলিম কমিউনিটি থেকে। সেই ক্ষেত্রে আপনি সেইটার দায় বলছেন বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিতে হবে? একদম ওনাকে নিতে হবে, উনি নিজে করে, এবং সেখানে কোনো আইন নাই। আচ্ছা এটাও বলি, উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, মানে সরকারের প্রশাসনিক আদেশ দিয়ে করা হয়েছে, আইন দিয়ে করেননি উনি। আইন তো উনি বেআইনি উনিই তো করেছেন। আপনারা তো সেটা নাও মানতে পারতেন। হ্যাঁ, না সেটা মানাটা হচ্ছে কি, যে কিছুটা হয়ে গেছে, আর সেইখানে হয়ে গেছে কাদের দেওয়া হয়েছে, যে তারা বেসিক্যালি আবার অনগ্রসর। কিন্তু অনগ্রসর হিসেবে যদি নেওয়া হতো তাহলে কোনো সমস্যা ছিল না। অতএব যেটা হয়ে আছে সেটা তো আপনি
বললেই তো হয় না যে আমি আসলাম, আমি হনু, আর ওরা যা করেছে কিচ্ছু করে নাই। এবং হ্যাঁ, এইবার ওনার কোনটা দিচ্ছি, এবার ওনার ক্রেডিট দেবো। ক্রেডিটটা কি উনি করেছেন, উনি দেখলেন যে এই জিনিসটা ঠিকমতো করে করতে হলে এইভাবে সরকারি মানে এক কথায় বললে হয় না। এটা একটা উনি কমিটি করলেন, একটা ইউনিভার্সিটিতে, ক্যালকাটা ইউনিভার্সিটিকে একটা কমিটি করতে বললেন যে আপনারা একটু গবেষণা করে সার্ভে করে তারা করে, আর হচ্ছে ব্যুরো অফ পাবলিক অ্যাপ্লাইড ইকোনমিক্স, BAE, তাদেরকে বললেন আপনারা এটা করে এটা দিন। এই কাজটা কিন্তু বুদ্ধবার্চাস খুবই ভালো করেছেন, এবং উনি কয়েকজন অফিসারকে কর্ণাটকাও পাঠিয়েছিলেন যে ওরা কিভাবে করছে। সেই যে রিপোর্ট আমি দেখেছি, এবং এই যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে সমস্ত মানে এরা, তারপরে ওখানে রয়েছে মানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে যারা রয়েছে, অ্যানথ্রোপোলজির আছে, ঘটনাচক্রে আমি কিন্তু কালচারাল অ্যানথ্রোপোলজির লোক। আপনারা জানেন যে এশিয়াটিক সোসাইটিতে আমার অনেক গবেষণা, তারা আমাকে এই যে সাচার কমিটি বলি যে এইটা যে রিপোর্টটা আমি দেখেছিলাম, যে কাজটা উনি অলরেডি ওই গভর্নমেন্ট করে গেছে, সেটা কিন্তু এরা একটু ক্ষুব্ধ ছিল তৃণমূলওয়ালারা। আলাম ভাই, আমি যেটা ভালো সেই জিনিসটা আমি নেব, তাইতে তোমরা কোনো রকম আমার কাছে, আর কে সাহস ছিল না আমাকে আপনি সেখান থেকে কোনটা নিয়েছিলেন? না, এই পুরো রিপোর্টটাই। এবার কিভাবে হয় আমি সেটা বলি। তাহলে আদালত কেন বলছে যে রিপোর্টের ভিত্তি স্পষ্ট নয়? দেখুন, আদালত সব বললাম তো যে আদালতের মানতে হবে, মানে তার যা আদালতে উনি অর্ডার দিয়েছেন মানতে হবে, কিন্তু আমি রাজি না। কিন্তু আমি এটা ঠিক হয়েছে, রিপোর্ট তৈরি ছিল, বাম আমলেই তৈরি হয়ে রয়েছে, বাম আমলে তৈরি হওয়ার রিপোর্ট। আমরা সেখানে আইনটা তৃণমূল আমলে হয়েছে, কিন্তু আমরা সেখানে আরও অ্যাড করেছি, মানে এই না কি উনি যা বলেছেন তার মানে তারা যা বলেছে তা না। কারণ আমি এটা পুরো যে দেখলাম যে দেখো এর মধ্যেও অনেক রকম আরও ফিনিশ করতে হবে, সেই ফিনিশ করে কি বানানো হয়েছিল সেটা বলছি এখন। এবার কীভাবে হয় জিনিসটা আমি বলি। এইটা কিন্তু সরকার করে না, আমাদের একটা মানে অনগ্রসর মানে এই মানে কমিশন আছে, ওবিসি কমিশন আছে, সেখানে একজন জাজ মানে তিনি হাইকোর্টের অবসরপ্রাপ্ত জাজ, এবং তার একটা বোর্ড আছে, তাদের কাছে যেতে হবে। আমি ধরলাম যে কমিউনিটি একটা জোলা একটা কমিউনিটি, তারা ভাবলো কি যে আমি অনগ্রসর, আমার সংরক্ষণের দরকার, তখন যে সেখানে দরখাস্ত করতে হবে। তো তাদের বোর্ডের তাদের অনেক নিজেদের ওই ইউনিভার্সিটির লোকও আছে সেখানে, মানে ওই ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ডে ওই বোর্ডের মধ্যে রয়েছে, এবং তাদেরও আবার অফিসাররাও আছে যারা ওই ফিল্ডে গিয়ে ওই যেখানে বেশি লোক ওই কমিউনিটির, সেখানে 2-3টা জায়গায় তারা সার্ভে করে এসে চেয়ারম্যানের কাছে রিপোর্ট দিতে হবে। আমি চেয়ারম্যান না, ওই জাজ হচ্ছে চেয়ারম্যান, এটা আলাদা সংস্থা। এখনও আমাদের এই যে বিকাশ ভবন, তার পাশে হচ্ছে বিল্ডিং, তার পাশে হচ্ছে যে বিল্ডিংটা আর একটা মাল্টি স্টোরি বিল্ডিং আছে, সেখানে সেইখানে। তো তারা যদি কোরেটরে মনে করলো কি যে ওই জোলা কমিউনিটিকে সংরক্ষণ দেওয়া দরকার আছে, তারও তো মাপকাঠি আছে, ওই সে মাপকাঠি তার মাপকাঠি, সেই মাপকাঠি আমরা জানি না, জানার কথাও না, কেন তার সিক্রেসি আছে, তো সিক্রেসি আছে, এবং তাদের সিস্টেম আছে, তাকে ডাকা হলো আছে, তাকে কিন্তু ডাকা হয়, সেটা মানে পাক্কা নোটিশ দিয়ে ডাকা হয়, এবার আসো। এই কমিউনিটিগুলো যে নোটিফাইড হয়েছে তালিকার মধ্যে শুনানি হয়েছে, ওখানে সরকার করবে না, কমিশনে হয়েছে, কমিশন করবে। এইখানে আরেকটা ভুল কাজ হচ্ছে, কমিশনে আপনি ইনভলভ ছিলেন? আমি নাই না, একেবারে ওটা ধারেও যাওয়া যাবে না, তাহলে হবে কি ইন্ডিপেন্ডেন্ট বডি। তা না হলে কি হবে যে আমরা প্রভাবান্বিত মন্ত্রী বা সরকার প্রভাব খাটাচ্ছে, চলবে না, ধারেও যাবে না, ও বিল্ডিংয়ের কাছে ধারেও যাবে না। ওনারা ঠিকঠাক করে, আর একটা কথা বলি, ওরা যা বলবেন সেটা ধরে নিতে হবে যে ওইটা ফাইনাল, ধরেই নিতে হবে ফাইনাল। যদি তারপরে কিছু নিজেদের বক্তব্য থাকে যে এই জায়গাটা ঠিক হচ্ছে না, তখন অফিসারদের পাঠাতে হবে যে এটা আপনাদের দিয়েছেন বটে, কিন্তু একটু পুনর্বিবেচনা যদি করেন, কিন্তু সাধারণভাবে এস স্যার মেনে নিতে হবে। এইবার বলি, মেনে তো নিলেন,
কিন্তু সে তো এইভাবে বলে দেয় নাই যে এইভাবে সার্ভে করবে, সে তো বলে দেয় নাই, দেয়ও না, এটা সম্ভবপর না। তখন কি করে আমাদের এই গভর্নমেন্টের একটি রিসার্চ ইনস্টিটিউট আছে, কালচারাল রিসার্চ ইনস্টিটিউট। এরা কাদের দ্বারা পরিচালিত এই ইনস্টিটিউটটা? এই ইনস্টিটিউট কিন্তু গভর্নমেন্টের ইন্ডিপেন্ডেন্ট বডি, সেটা ইন্ডিপেন্ডেন্ট বডি। সেই ইন্ডিপেন্ডেন্ট বডি, দেখুন গভর্নমেন্টের ইন্ডিপেন্ডেন্ট বডি বললে 100% ঠিক কথা হয় না। গভর্নমেন্টের কিছু সে থাকবেই, কেন সেখানে যদি সে ঠিকমতো কাজ না করে সে দায়িত্বটা আবার আমার তো মানে ধরুন ওই যে একটা ডিপার্টমেন্ট আপনি বানিয়েছেন সরকারি, তাকে আপনি ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স রয়েছে, কিন্তু যদি দেখা যায় যে সেখানে একটা সে অপরাধ মানে সেখানে একটু ইয়ে করছে, দুর্নীতি করছে, বা ঠিকমতো কাজ করছে না, ঠিকমতো আসছে না, ঘরবাড়ি ঠিকমতো রাখছে না, সমীক্ষা করছে, সমীক্ষা তো সরকারের দেখতে হচ্ছে, তাই না? তাহলে এইবার সিআরআই সব করে টোরে এখন যতদূর আমার মনে আছে, দেখুন অনেক দিন তো হয়ে গেছে, আমি একেবারে আপনাকে ভার্বেটিম তো বলতে পারবো না যে 1 2 3, তবু আমি বলি কি একটা ক্রাইটেরিয়ার কথা বলছি, যে কোনো লোক সে এসসি হোক এসটি হোক, আমি হব, কে বলে এখানে এসসি এসটির সাথে কিন্তু সম্পর্ক নাই এই ব্যাপারে, কিন্তু যদি অন্য সময় একজন কোনো কেউ যেরকম কর্মীরা বলছে যে আমাকে এসটি করো, তাহলে সেইটা কে দেখবে? ডিপার্টমেন্টকে দেখতে হবে। এটা কিন্তু কমিশনের কাছে যাচ্ছে না, অনগ্রসর শ্রেণী কমিশনে যাচ্ছে না, সেটা আলাদা। তাহলে সেই দেখতে পাবেন সিআরআই সেই সার্ভেটা করে যে এই কমিউনিটি যা বলছে সেটা ঠিক কিনা, কিন্তু ক্রাইটেরিয়া এটা একটু বোঝাবো আমি। বেসিক্যালি তিনটে ভাগে ভাগ। একটা হচ্ছে তাকে সামাজিকভাবে অনগ্রসর হতে হবে, ব্যাখ্যা আমি পরে করছি। প্রথমত যেটা ব্যাখ্যা দরকার নাই, এডুকেশনের ব্যাকওয়ার্ডনে মানে অনগ্রসরতা কোনো ব্যাখ্যার দরকার নাই। তারপরে আর্থিক মানে গরিব কি কেমন এটাও ব্যাখ্যা করার দরকার, কিন্তু ব্যাখ্যা হচ্ছে সামাজিক। এই যে সামাজিক তার পিছনে পড়া এই এবং তার জাস্টিস দেওয়া, আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বলেই বলছে জাস্টিস সোশ্যাল। প্রথমেই কথাটা বলা হচ্ছে যে বিচার দিতে হবে আমাদের নিজেদেরকে, প্রথমেই হচ্ছে সামাজিক বিচার করতে হবে। এক মিনিট, এই জিনিসটা কে ভারতবর্ষে প্রথম কে বলল? গৌতম বুদ্ধ 6th সেঞ্চুরি BC-তে বললেন কি, আমার কাছে সব মানুষ সমান, আমার কাছে সব মানুষ সমান। এবং আমি ইংরেজিতে বলবো, তারপরে বাংলা ব্যাখ্যা করব। বুদ্ধা ডিড অ্যাওয়ে উইথ অল সোশ্যাল ডিস্টিংশনস বিটুইন ম্যান অ্যান্ড ম্যান অ্যান্ড অ্যাচিভড সোশ্যাল জাস্টিস দেয়ারবাই। উনাকেই বলা হয় যে উনি হচ্ছেন এই সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠাতা, এবং সেখানে বললেন সব মানুষ আমার কাছে সমান, এবং সেইটাই তিনি সারা যতদিন পর্যন্ত জীবিত থাকলেন ওই কথা বলে গেলেন, এই এখনও মানা হয়। এবং আমাদেরও দেখুন ওই ডিপার্টমেন্টে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে বিভাগ, এই কী বলে সংরক্ষণ টক্ষণ বিভাগ, তার নাম কি? সোশ্যাল জাস্টিস ডিপার্টমেন্ট। তো এইবারে সোশ্যাল জাস্টিস তার কি? ধরুন একজন সে জোলা বলে, যে ধরে নিন যে চৌধুরী টাইটেলের যারা মুসলমান, তারা কিন্তু তার মেয়েকে বিয়ে করে না। যে আমার ওই ইয়ে করে তারটা সেও আরেকজন সে বিয়ে করে না, একটু বড় ভেদাভেদ আছে। আমি সেইটাই আমি যখন গবেষণা করি প্রথম দিকেই আমি দেখো এই যে এরা ওখানে কোনো অ্যাকচুয়ালি ইসলাম তো কোনো কাস্ট বিশ্বাস করে না। মস্ক মানে মসজিদ সবার জন্য সমান আছে, কিন্তু বিয়ে থা করার বেলায় সমান নেই, এবং তাকে তলে রাখছে এবং তাকে তো শোষণও করছে। অতএব সে মুসলমান হলে সে অনগ্রসর হবে না, এটা ঠিক না, মানছি। এখানে একটা কথা বলি, পশ্চিমবঙ্গে SC STর পরে যারা বেশি অনগ্রসর তারা মুসলমান। এই বক্তব্যের ক্ষেত্রেই যেটা বিরোধীরা বলছে যে 2012 সাল থেকে এ পর্যন্ত 81 জন, যদি আমি OBC A তালিকাটা দেখি, 81 জন তালিকাভুক্ত হয়েছে অনগ্রসর শ্রেণীর অন্তর্গত। এর মধ্যে 68 জন মুসলিম সম্প্রদায়ভুক্ত। এটা আবার বৈজ্ঞানিক। 63 জন। এটা তো বৈজ্ঞানিক। যে এই হচ্ছে কেন যে এই যে অনগ্রসর শ্রেণী হলো তারা SC STর মধ্যে পড়বে না, হ্যাঁ,
তারা তারা এসসি এসটি বাদে তাহলে কারা পড়বে, যে এসসি এসটি বাদে তাহলে কারা কারা থাকলো? আমি ধরে নিলাম যে এসসি এসটিও একটা কমিউনিটি, মানে ধর্ম, সে ধর্ম তো না, কিন্তু তবু ধরে নিলাম। তার মধ্যে আর বাকি কে থাকবে? মুসলমান হতে হবে তাহলে। আর একটা হচ্ছে নন মুসলিম যারা, সে নন মুসলিম, সে খ্রিশ্চানও হতে পারে, এ আরও 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 যে সমস্ত ধর্ম আছে। আর হচ্ছে কি যারা হিন্দুদের মধ্যে শূদ্র তারা আছে, তারা নন মুসলিম। অতএব কিন্তু সবচেয়ে ব্যাকওয়ার্ড কে যাচ্ছে, সে ব্যাকওয়ার্ড যাচ্ছে এদের মধ্যে, কিন্তু সবচেয়ে ব্যাকওয়ার্ড মানে এসসি এসটির পরপরই যারা ব্যাকওয়ার্ড তারা হচ্ছে মুসলমান। বিরোধীরা বলছে ভোট ব্যাংকের জন্য একটা সম্প্রদায়কে সুবিধা দেওয়া হয়। বিরোধীরা তো আগেই তো ভুল কাজ করে ফেলেছেন। বিরোধীরা শুধু বাম না, বিজেপিও আছে। তাই বলছি তো না, এই যে কথাটা, যে এইটা ঠিক কিনা তাই বলেন। আমি তো বৈজ্ঞানিক কথা বলছি, যে আমাদের যে সংখ্যা 27% মুসলমান, 27% মুসলমান, আর যারা তপশিলি জাতি তারা হচ্ছে 23.51, মানে 23.51 হচ্ছে তপশিলি জাতি। তপশিলি আদিবাসী হচ্ছে 5.85, তাদের সংখ্যা হচ্ছে 52,96,953। তপশিলি জাতির সংখ্যা হচ্ছে 2,14,63,270। আর এই মুসলমান যারা, তারা হচ্ছে 27%, তাদের হচ্ছে 2,46,54,825। এটা কোন সালের সেন্সাস অনুযায়ী? 2011 সালের সেন্সার। অমুসলমান ওবিসি হচ্ছে 3,37,072,163। কিন্তু কথাটা হচ্ছে কি, যে এই 27% যদিও তারা হয়, কিন্তু এরা অনগ্রসর হচ্ছে এসসি এসটির পরেই হচ্ছে এরা অনগ্রসর। অতএব অনগ্রসর হচ্ছে এরা বেশি। অতএব অনগ্রসর এর মধ্যে এ বি আছে, মানে অনগ্রসর শ্রেণী ভাগ করা হয়েছে এ অ্যান্ড বি। তাহলে তো মানে ইকোনমিক্যালি, স্ট্যাটিস্টিক্যালি, এবং আমাদের যে আদমশুমারি করা হয়েছে সেই হিসাবে ধরলেই যে দেখা যাবে এরাই হচ্ছে অনগ্রসর। তাহলে ভুয়ো সার্টিফিকেট, এই যে ভোট ব্যাংকের জন্য ভুয়ো সার্টিফিকেট দেওয়ার যে অভিযোগ, জিনিস দেখুন, তার সাথে উপেন বিশ্বাসের কোনো সম্পর্ক নাই মন্ত্রী। মানে যে সার্টিফিকেটটা দেবে সেটা তো ওই কে দেবে, সার্টিফিকেট দেবে হচ্ছে এসডিও, এবং সে যদি উল্টোপাল্টা করে তাহলে সেটা দেখবে, কেউ যদি কমপ্লেন করে সেটা হচ্ছে ডিএম। তো এইখানে কিন্তু হেরাফেরি হতে পারে, যেরকম চুরি করা হয়েছে ওই মানে নিয়োগ দুর্নীতি, যেরকম চুরি এখানে চুরি হতে পারে। এবং আমি তো জানি কেউ কেউ এসটি সার্টিফিকেট পেয়েছে। আমি এই কথা কিছুদিন পরে আমি রেইজ করব, যে ওই সন্দেশখালিতে যিনি ওখানকার এখন বিধায়ক, তিনি একজন কর্মীর এখনও এসটি হয় নাই, হয়েছে হয় নাই কি? আশা করি আমার যারা কথা শুনছেন তারা আপনারা জানেন যে কর্মী সম্প্রদায়রা বলছে আমাদের এসটি করো, তারা নিয়ে আন্দোলন করছে, এমনকি এই ইলেকশনও তারা আলাদা করে করছে। কিন্তু তাদেরকেও কিন্তু এখন এসটি মেনে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও মানে নাই, মানে অন্তত এই ওয়েস্ট বেঙ্গলের বেলায়, এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও মানে নাই। কিন্তু তারা হচ্ছে কি টাইটেল, মাহাতো। তাহলে সে মাহাতো হয়ে ওখানকার কী করে হয়? আমার কাছে কমপ্লেন করেছিল একজন এসে, তখন আমি ওখানে ছিলাম না, কমপ্লেন করেছে যে ও কি করে হয়, ও তো স্কুলের সময় ছিল ওবিসি, এখন কি করে সে এসটি হয়ে যায়? অতএব সেই এর মধ্যে হেরাফেরি আছে। এবং সেই হেরাফেরি আমি নিজেও, কেন আমার কাজ ছিল না, ওটা পুলিশের কাজ। মানে আমি যখন মন্ত্রী ছিলাম, অনেকে আমাকে বলতো আপনি এটা দেখছেন না কেন? ওর ভাই দেখো, এই কাজটা সব কাজ সবাই করতে পারবে না। আর আমি একটা পার্টিভুক্ত, আমার নিজের পার্টিকে, যতদিন আমি এই পার্টিতে আছি আমার কোনো অধিকার নাই এই পার্টির বিরুদ্ধে কথা বলা, কিন্তু যখন বেরিয়ে যাব তখন কথা বলবো। এখন বলছি, আপনার উপরে কি কোনো চাপ ছিল যে কাদেরকে এই তালিকাভুক্ত করতে হবে? মোটেই চাপ ছিল না। আমার কার সাহস আছে? উপেন বিশ্বাসকে সাহস আছে। আমি যখন ওই 5 বছর ধরে যখন ছিলাম, এমনকি আমি আরও 5 বছর আমি এসসি এসটি ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনের যখন আমি চেয়ারম্যান, আমার প্রতি কেউ আর কথা বলবো কি, হ্যাটস অফ টু মমতা ব্যানার্জি। সে কোনো দিনও আমার যেটুকুন মানে
যে বৃত্তের মধ্যে আমার কাজ, সেখানে কোনো দিনও হাত গলায় নাই। আপনি চলে যাওয়ার পর 5 বছর পর তারপরে আমি জানি না, ওর দায়িত্ব তো আমি নিতে পারবো না। আপনি যতদিন ছিলেন ততদিন পর্যন্ত কতজন এই তালিকাভুক্ত হয়েছিল? 42 জন যে ফিগারটা বলা হচ্ছে সেটা এখন এখন মনে করতে পারবো না। না, বেশ কিছু হয়েছিল না, বিশেষ করে না, আমি যখন মন্ত্রী ছিলাম তখন কিন্তু মুসলমানদের প্রায় সবাইয়ের মধ্যে ঢুকে গিয়েছে। আগে কিছুটা ঢুকে গিয়েছিল, আমাকে অনেক বলছিল ওটা বাদ দিয়ে দেন, বললাম না, আমি তা দেবো না। ওইটাতে আমার কাছে সাহসও নাই এদের। আমাকে বলছে যে উপেন্দা এরকম করে ওরা দিয়ে গেছে, আপনি কেন? না না, নাথিং ডুইং। দেখুন, একটা সরকার যায় আর একটা সরকার আসে। যদি একেবারে দেখা যায় যে খুব মানে অপরাধ হয়েছে, তাহলে বাদ দিতে হবে। কিন্তু একটা সরকার একটা কাজ একটু এগিয়ে নিয়েছে, এটা অনেকটা ওই কী বলে, ওই যে দৌড়ের যে ওই ইয়ে কাঠি পাল্টায় না, ওটা কী বলে, মানে যখন দৌড় হচ্ছে তখন একজনের হাত দিয়ে আর একজন নিয়ে নেয় না, কাঠি নিয়ে যায়। তখন একজনের এক হাতে সে কাজ করছিল, এবার আমরা কাজ শুরু করেছি, আমরা ওর কাছ থেকে লাঠিটা নিয়েছি, বাদ দিলে হবে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এক, আপনি বলছেন আদালতের পর্যবেক্ষণ মানতে হবে, আদালতের রায় মানতে হবে, কিন্তু সেই পর্যবেক্ষণ নিয়ে সমালোচনার জায়গা আছে, একদম ঘোরতর সমালোচনার জায়গা আছে। এবং আমি এখনও বলি, যদি ধরে নিলাম যে কলকাতাতেই আবার এটা নিয়ে বিচার হচ্ছে, আমি নিজে সেখানে পার্টি হতে রাজি আছি। আমাকে এই ব্যাপারে আমি মমতা ব্যানার্জির ওই কথাই মানতে রাজি আছে, যে উনি বলবেন যে মানি না, না এটা আমি এই কথা মানি না এবং ওটা ঠিক না, মানতে হবে। কিন্তু তুমি একমত না হতে পারো, এবং এখানে যদি কোনো বিচারের জায়গা থাকতো, আমি যদি পার্টি হতে পারতাম, তাহলে আমি নিজেই আর্গুমেন্ট করতাম। আর এক কথা বলি, জাস্টিস মান্থা, মহামান্য জাস্টিস মান্থা কিন্তু অসাধারণ বিচারক, আমি তাই বলি, স্যালুট। উনি এই 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 বিচার দিয়েছেন, সেটা আমি মানে একমত নই, আমার দ্বিমত, আমি একমত নই। কিন্তু উনি জাজ হিসাবে আমি ওনাকে স্যালুট করি। একবার উনি আমাকে তো একটা সিটে বানিয়েছিলেন। আর একটা কথা বলি, এই সরকার চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চে, সেখানে সরকারি উকিল, তিনি সরকারি উকিল মানে কি, অ্যাডভোকেট জেনারেল, বলছে উপেন বিশ্বাস, এই যে আর একজন দিচ্ছেন মিস্টার দত্ত, এরা আমাদের বিরুদ্ধে, তারা এই টেলিভিশন আমাদের বিরুদ্ধে কথা বলে, অতএব এদেরকে দিয়ে যদি তদন্ত করা হয় তাহলে বিচার হবে না। অতএব এই সরকারের কাছে বর্তমানে আমি তারা মনে করে আমি তাদের বিরুদ্ধে। কিন্তু আমি এই ব্যাপারে বলি, আমি সম্পূর্ণভাবে ওইটুকুন বাদে, যে মমতা যে বলছে কি যে আমি মানি না, ওইটা বাদ দাও। কিন্তু তোমরা যদি যাও, এই সরকার যদি সরকারে যাওয়া উচিত সুপ্রিম কোর্টে, এই রায়কে মানে স্টে বা খারিজ করার জন্য যাওয়া উচিত, আমি সেটা মনে করি, এবং আমি এই ব্যাপারে আমি তাদের সাথে আছি। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বলছেন সমীক্ষা, শুনানি এসবটা নিয়ম মেনে হয়েছিল এবং মুসলিমদের অনগ্রসর শ্রেণীভুক্ত করাটা জাস্টিফাইড। একদম, সেই কাজটা কিন্তু শুরু করেছিল বুদ্ধবার চার্চ, কিন্তু উনি নাম দিয়ে করেছেন, ওই কাজটা ঠিক হয় নাই। যে ওটাই মানে ঘটনার চক্রে, আর দেখুন আমাকে আগে বলি, সংখ্যালঘু তোষণের দায় বাম আমলেও আছে। এবারে কিন্তু আমি বলি যে উপেন বিশ্বেরও তো দলিত এখনও আমার মাথার। আমি আম্বেদকরাইট সোশ্যালিস্ট, আমি আম্বেদকরাইট বুদ্ধিস্ট। তো সেইখানে এই যে কারা মাথার পর দিয়ে চালাচ্ছ, তোমরা কায়েদ বাউনরা, তোমরাই মুখ্যমন্ত্রী হবে। এই 1947 থেকে আরম্ভ করে কোনো কেউ মুখ্যমন্ত্রী নেই, কোনো মুসলমান মুখ্যমন্ত্রী নেই 47 সালের পরের থেকে। এমনকি ক্যাবিনেটে যেটা ইম্পর্টেন্ট যেগুলো পোর্টফোলিও, সবই কায়েদ বাহিনীর মধ্যেই, সেখানে মুসলমানও নাই। অতএব এই যে অনগ্রসর শ্রেণী, তো আমরা অনগ্রসর শ্রেণী। উপেন বিশ্বাস ঠিক আছে, কোনো দরকার নাই কিছু তার সে যেখানে চলে গেছে, তার কিছু দরকার নাই, ছেলে বিদেশে, মেয়ে বিদেশে, অমুক তমুক। কিন্তু এই লোকগুলো তো পিছনে পড়ে আছে, তাদেরকে তো তোমরা মাথার করতে নিয়ে আসছো না, সেই তো দুঃখ তো আমাদের আছে। এবং অ্যাজ এ কালচারাল অ্যানথ্রোপোলজিস্ট আমি বলছি যে, আমি কেন বলবো, কিছুদিন আগে কিছুদিন আগে
একজন পৃথিবী বিখ্যাত সোশিও সাইকোলজিস্ট, তিনি কি বলেছেন জানো, যে কাস্ট ক্লাব চলে পশ্চিমবঙ্গে, কাস্ট ক্লাব দিয়ে শাসন করা হয়। আমার শেষ প্রশ্ন, এই পুরো বিতর্কের মধ্যে যে তালিকাভুক্ত করা হয়েছে সেই পদ্ধতির মধ্যে সংখ্যালঘু তোষণ আছে কি নেই, থাকলে তার দায় কার? আমি তো বলবো সংখ্যালঘু ওর মধ্যে ওই যে যদি কিছু ওই সার্টিফিকেট দেওয়ার সময় যদি মানে ঘোটালা হয়ে থাকে, তার সে দায়িত্ব সরকারকে নিতে হবে। ওই যে এসডিও ওইরকম তার দায়িত্ব সেটা সেটা তো সরকারকে নিতে হবে, যদি এর মধ্যে থাকে যে একে না নিয়ে। কিন্তু সেটাই এই কমিউনিটি অ্যাজ এ হোল না, মানে ওই সেই সমাজটা না, ওই ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত যে সার্টিফিকেট নিতে গিয়েছে সেই সার্টিফিকেট হয়তো ফলস হতে পারে, কিন্তু ওই যে কারা জোলা অনগ্রসর কিনা সেটা ফাইনাল। হাইকোর্টের যে নির্দেশ, হাইকোর্টের সেই নির্দেশ মানতে হবে। তবে সেই নির্দেশকে কেন্দ্র করে উচ্চ আদালতে যদি রাজ্য সরকার যায়, তাহলে সেই সিদ্ধান্তের শরিক হতে রাজি তৎকালীন অনগ্রসর শ্রেণী উন্নয়ন মন্ত্রী উপেন বিশ্বাস। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।